হলুদ পরি, এই বনে অনেক গরিব দুঃখী আছে। আমরা আজ থেকে এখানেই থাকবো। যে করেই হোক পরিমাতার এই পরীক্ষায় আমাদের জিততেই হবে। তুমি একদম ঠিক বলেছো। এই পরীক্ষায় আমরা দুজনেই নম্বর বেশি পাবো, কিন্তু আমরা কোথায় আশ্রয় নিব? ওই তো একটা বড় বট গাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওই বট গাছেই আশ্রয় নিব। আচ্ছা ঠিক আছে, তবে চলো। লালপরি, এখন নীল ছাতা বন্ধ করো। নীল ছাতার এখন প্রয়োজন নেই। এই বলে তারা তাদের হাতের নীল ছাতা বন্ধ করে আর তাদের জাদুর সাহায্যে গাছের কুঠিরে থাকার ব্যবস্থা করে। তারপর থেকেই তারা সেখানেই থাকতে শুরু করে। টোনা, এই টোনা, আমার জুতোগুলো এখনো অপরিষ্কার কেন? তাড়াতাড়ি এখানে আয়, আমার জুতোগুলো পরিষ্কার করে দে। এই রে, জুতোগুলো পরিষ্কার করতে ভুলে গিয়েছিলাম। কালু দাদা, এই তো আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। তোর মন সবসময় কোথায় থাকে রে টোনা? দিন দিন তুই কাজে খুব ফাঁকি দিচ্ছিস। আমি তো সব কাজই করেছি কালু দাদা। চুপ কর, আমার মুখে মুখে কথা বলছিস। আর শোন, আজকে তোকে কোনো মাইনে দিব না, এটা তোর শাস্তি। আজকেরটা কালকে সহ দিয়ে দিব। কিন্তু কালু দাদা। এরপর টোনা আর কিছু না বলে মন খারাপ করে খালি হাতে তার বাড়িতে চলে আসে। টোনা, তুমি এসেছো? কি নিয়ে এসেছো তুমি? এ কি, তোমার হাতে তো কিছুই নেই। তুমি আজও কোনো না কোনো কাজ করতে ভুলে গিয়েছো, তাই না? কোথাও যেয়ে দেখি কোনো শান্তি নেই, বাড়িতে আসা মাত্র শুরু করে দিলে। তা কি করবো শুনি? তোমার দ্বারা এসব কিচ্ছু হবে না। কাল থেকে বনে গিয়ে কাঠ কেটো, এটাই ঠিক হবে তোমার জন্য। হ্যাঁ, সেটাই করব। টুনি একা একা কথা বলতে থাকে আর টোনা টুনির কথায় কান না দিয়ে শুয়ে পড়ে। আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন টোনা কালুর বাড়িতে কাজের জন্য না গিয়ে কুঠার হাতে নিয়ে কাঠ কাটার জন্য জঙ্গলে চলে আসে। জঙ্গলে তো কোনো শুকনো কাঠ দেখতে পাচ্ছি না, তবে আমি কাটবোটা কি? উপার্জন করা যে খুবই কঠিন। ধুর, এসব আর ভালো লাগে না। ওই তো একটা শুকনো ডাল দেখা যাচ্ছে, আমি বরং গাছে উঠে ডালটা কেটে ফেলি। যেই বলা সেই কাজ। টোনা কাঠ কাটার জন্য যেই না গাছে উঠবে, ঠিক তক্ষুনি গাছের ভেতর থেকে লালপুরি কথা বলে ওঠে। দাঁড়াও টোনা, তুমি এই গাছে উঠতে পারবে না। কে 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 কে- কে কথা বললো? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। সাহস থাকলে আমার সামনে এসে কথা বলো। তুমি যেই কাছে উঠতে চাচ্ছ, আমি সেই গাছ। তুমি তোমার মনের কথা আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। কোথা থেকে যে শুরু করব, আমার কষ্টের যে শেষ নেই। এই বলে টোনা তার সব কষ্টের কথা, মনের কথা খুলে বলে। লালপুরি, এই টোনার তো অনেক কষ্ট, তবে আমরা কি তাকে সাহায্য করতে পারি? দেখে মনে হচ্ছে তো ভালো, সাহায্য আমরা করব। যদি সে লোভী হয় তবে তাকে শাস্তি পেতে হবে। এর আগে তো অনেককেই শাস্তি দিয়েছি। দেখে তো মনে হচ্ছে ভালো, সাহায্য আমরা করব। টোনা, তোমার সামনে একটা ছোট্ট লাঠি পড়ে আছে, সেটা তুমি হাতে তুলে নাও। এই লাঠি দিয়ে কি করব? লাঠিটা তুমি গাছে ঢিল দাও, যতগুলো পাতা মাটিতে পড়বে সব সোনার হয়ে যাবে। তা দিয়ে তুমি সুখেই থাকতে পারবে। কিন্তু একটা কথা মাথায় রেখো, শুধু 3 বার ঢিল দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি 3বারই ঢিল দিব। এরপর টোনা লাঠি দিয়ে গাছে ঢিল মারে, কিন্তু প্রথম ঢিলে কোনো পাতা পড়ে না। টোনা আবারও ঢিল মারে, টোনার ঢিলে দ্বিতীয়বারেও কোনো পাতা পড়ে না। ধুর, কোনো পাতাই তো পড়ছে না। টোনা, তুমি হাল ছেড়ো না, এটা তোমার কষ্টের ফল। কষ্ট করে তোমাকে পাতা পারতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি হাল ছাড়বো না। এই বলে টোনা চোখ বন্ধ করে তার সম্পূর্ণ শক্তি দিয়ে ঢিল ছুঁড়ে মারে। মারার সাথে সাথেই গাছ থেকে দুটো পাতা মাটিতে পড়ে আর পাতা দুটো সোনার হয়ে যায়। সত্যি তো, পাতাগুলো সোনার হয়েছে। বটগাছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তবে এখন আসি। এরপর টোনা খুশি মনে সোনার পাতা নিয়ে তার বাড়িতে ফিরে আসে। এসেই টোনা সোনার পাতাগুলো টনির হাতে দিয়ে বলে, ওয়াও, কত সুন্দর সোনার পাতা। টোনা, তুমি এসব কোথায় পেলে গো? টোনা টুনিকে সব কথা খুলে বলে। এসব শুনে টুনি বলে, তাহলে তো বেশ ভালো টোনা, আমরা বটগাছের কাছ থেকে যখন ইচ্ছে তখন সাহায্য চাইতে পারবো। এভাবেই টনি ও টোনা কথা বলতে থাকে। আর দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। টোনাদের টাকাও শেষ হয়ে যায়। টোনা, সব টাকা তো ফুরিয়ে গিয়েছে, ঘরেও কোনো টাকা নেই। তুমি এক কাজ করো না, ওই বটগাছের কাছে গিয়ে কিছু টাকা চেয়ে নাও না। ঠিক আছে টুনি, আমি তবে যাচ্ছি।
এই বলে টোনা সোনার পাতা নেয়ার জন্য আবারও সেই বট গাছের কাছে চলে আসে। কি হয়েছে টোনা, তুমি আবারও এসেছো? আমার কিছু টাকার প্রয়োজন, তাই এলাম আর কি। ঠিক আছে, তুমি ঢিল দিতে পারো, কিন্তু 3 বারের বেশি দিও না, নয়তো তোমার বিপদ হতে পারে। এরপর টোনা গাছে 3 বার ঢিল দিয়ে একটি পাতা পাড়ে আর পাতা নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়। টোনা কিছু দূর যেতেই টোনা, এই টোনা, একটু দাঁড়া, তোর সাথে কিছু কথা আছে। কি কথা কালু দাদা? তুই কাজের জন্য আমার বাড়িতে যাচ্ছিস না কেন? হঠাৎ কাজ বাদ দেওয়ার কারণ কি শুনি? তোমার বাড়িতে আর কাজ করতে যাব না, কাজ করার প্রয়োজন মনে করি না আমি আর। কেন রে, তোর অনেক টাকা হয়েছে বুঝি? হয়েছে তো, এই দেখো সোনার পাতা নিয়ে এসেছি। হে মা, কত সুন্দর সোনার পাতা! টোনা এসব কোথা থেকে নিয়ে এসেছে, সব আমাকে জানতে হবে। টোনা, তুই সোনার পাতা কোথায় পেলি আমাকে বল, আমি কাউকে বলবো না। জঙ্গলের ভিতরে সবচেয়ে মোটা যেই বটগাছটা আছে তার কাছে গেলে এসব সোনার পাতা পাওয়া যায়। ওই গাছ আমার অনেক উপকার করেছে। তাহলে তো আমাকেও যেতে হবে, আমি সেখানে গিয়ে অনেক সোনার পাতা নিয়ে আসবো, তবে আমার ধন সম্পদ আরো দ্বিগুণ হয়ে যাবে। হা, 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 হা। কি হলো কালু দাদা, কি ভাবছো? কিছু না তো। ঠিক আছে, তুই বাড়িতে যা, আমার কিছু কাজ আছে। এসব বলে কালু সেখান থেকে চলে যায় আর টোনাও তার বাড়িতে ফিরে আসে। এভাবে কিছুক্ষণ পার হয়ে যায়। কালুও সেই মোটা বট গাছের কাছে চলে আসে। টোনা যেই গাছের কথা বলেছিল, এটাই কি সেই গাছ? কি হয়েছে তোমার? আমাদের বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। টোনা সোনার পাতা নিয়ে গিয়েছে, আমিও টোনার মতো সোনার পাতা চাই। লালপরি, এই পাখিটা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না, এর মনে অনেক লোভ আছে। চিন্তা করো না পরি, লোভীদের শাস্তি ঠিক হবে। নিচে পড়ে থাকা লাঠি দিয়ে গাছে ছুঁড়ে মারো, মাটিতে যত পাতা পড়বে সব সোনার হয়ে যাবে, কিন্তু 3 বারের বেশি ঢিল দিও না, বিপদ হতে পারে। ঠিক আছে, আমি 3 বারই ঢিল ছুড়বো। এই বলে কালু গাছে ঢিল মারে। কালু 3 বারে 3টে সোনার পাতা পায়। কালু সোনার পাতা নিয়ে খুশি মনে তার বাড়িতে ফিরে আসে। তুমি এসব কি বলছো? এসব তো বিশ্বাস করার মতো না। কালু, আমিও সেখানে যেতে চাই, তুমি আমাকে সেখানে নিয়ে যাও, সবার মতো আমিও সোনার পাতা নিব। আচ্ছা ঠিক আছে কাকুলি, তুমি আমার সাথে এসো। এরপর কালু কাকুলিকে নিয়ে বট গাছের কাছে চলে আসে। সবার মতো কাকুলি গাছে ঢিল মারে। সোনার 5টা পাতা দেখে কাকুলির মনে লোভ সৃষ্টি হয়। দেখিছো কালু, কত সোনার পাতা! আমরা যদি গাছের সব পাতা ফেলতে পারি তবে তো সব সোনা হয়ে যাবে। কথাটা তো মন্দ বলনি কাকুলি, চলো আমরা গাছে উঠে সব পাতা পেরে নেই। না না, তোমরা এসব করো না, তোমাদের অনেক বিপদ হতে পারে। হলুদ পরি কালু কাকুলিকে অনেক থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তারা হলুদ পরির কোনো কথা না শুনে লোভে পড়ে গাছে উঠতে ধরে। আর ঠিক তখনই কালু কাকুলি গাছের পাতাতে পরিণত হয় আর অন্য 2 পাখি মুক্তি পায়। ধন্যবাদ গাছ, ধন্যবাদ, অনেকদিন পর এখান থেকে মুক্তি পেলাম। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, অন্য 2 লোভী পাখির জন্য তোমরা মুক্তি পেলে, তারা শাস্তি পাচ্ছে। লোভ করে যারা এমন কাজ করতে যাবে তারাই এমন শাস্তি পাবে। তোমরা এখন চলে যেতে পারো। আমাদের পরিচয় এ পর্যন্ত কেউ জানতে পারলো না, সবাই জানে কাজ কথা বলছে। আমাদের কাজ শেষ, আমরা যা করেছি অন্যের ভালোর জন্য করেছি, আর লোভীরা শাস্তি পেয়েছে, এটা তাদের যোগ্য ছিল। এসব বলে পরীরা সেখান থেকে চলে যায়। তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়। এভাবেই বনের ভালো ও গরিব দুঃখীরা সাহায্য নিতে থাকে আর লোভীরা শাস্তি পেতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভে পাপ, পাপের মৃত্যু, তাই আমাদের লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আমার না চকলেট খেতে খুব ইচ্ছে করছে, আমাকে কিছু টাকা দাও না, আমি দোকানে গিয়ে চকলেট কিনে খাবো। চকলেট খাবি? কিন্তু আমার কাছে তো অত টাকা নেই রে মা, শুধু 5 টাকা আছে। তুমি আমাকে 5 টাকাই দাও, আমি ওটা দিয়ে চকলেট কিনে খাবো। আচ্ছা ঠিক আছে, তুই একটু দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। এই বলে টুনি ঘরে গিয়ে টাকা নিয়ে এসে টুনটুনকে দেয়। টুনটুন টাকা নিয়ে খুশি মনে দোকানে চলে আসে। কবুতর আঙ্কেল, এই নাও 5 টাকা, আমাকে একটা চকলেট দাও তো।
5 টাকা দিয়ে নিতে এসেছে চকলেট। এই নে চকলেট। কবুতর আঙ্কেল, এত ছোট চকলেট কেন? এখন সবকিছুর দাম বেড়েছে, আর তুই যে টাকা দিয়েছিস ও টাকায় চকলেট পাওয়া যায় না, বুঝলি? কবুতর আঙ্কেল, আমাকেও চকলেট দাও, আমার কাছে কোনো টাকা নেই। তোমাকে টাকা দিতে হবে না, তোমার বাবার কাছে পরে নিয়ে নিব। এই নাও চকলেট। ধন্যবাদ কবুতর আঙ্কেল। ইকরিরা টনি বলে টাকা ছেড়ে চকলেট দিল, আর আমি গরিব বলে 5 টাকা দিয়ে ছোট একটা চকলেট দিল। আমরা যদি ধনী হতে পারতাম। টুনটুন এসব বলতে থাকে আর হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে টুনটুন দেখতে পায় এক বৃদ্ধা গাছের নিচে বসে আছে। বৃদ্ধা ঠাম্মি এত হাঁপাচ্ছে কেন? ওনার হয়তো কিছু একটা হয়েছে। আমি বরং ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করি। এই বলে টুনটুন আর এক মুহূর্ত দেরি না করে বৃদ্ধার কাছে চলে আসে। বৃদ্ধা ঠাম্মি, ও বৃদ্ধা ঠাম্মি, তোমার কি হয়েছে গো? অনেক দূর পথ এই ব্যাগটা নিয়ে হেঁটে এলাম, আর হাঁটতে পারছি না। অনেকের কাছে সাহায্য চাইলাম, কিন্তু সবাই আমাকে দেখে এড়িয়ে গেল। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে বৃদ্ধা ঠাম্মি, আমি তোমার ব্যাগ নিচ্ছি, চলো তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এরপর টুনটুন বৃদ্ধার ব্যাগ হাতে নেয় আর বৃদ্ধার বাড়ির দিকে রওনা হয়। বৃদ্ধা ঠাম্মি, তোমার বাড়ির কত দূর গো? এই তো সামনেই। তা বাচ্চা, তোর বাড়িতে কে কে আছে? আমি, আমার মা আর আমার বাবা। জানো, আমরা না অনেক গরিব, কোন রকমে আমাদের দিনগুলো পার হয়ে যায়। গরিব বলে মন খারাপ করিস না বাচ্চা, দেখবি যারা অনেক গরিব তাদের মধ্যে অনেক গভীর ভালোবাসা রয়েছে। এটা তুমি একদম ঠিক বলেছো। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটাই কি তোমার বাড়ি? হ্যাঁ রে, এটাই আমার বাড়ি। অনেক তো বেলা হয়ে গেল, তোকে আবার বাড়ি ফিরতে হবে। এই নে, এটা রাখ। এটা কি বৃদ্ধা ঠাম্মি? এই কাগজে গুপ্তধনের সন্ধান দেয়া আছে। আমি জানি তোরা অনেক বড় মনের পাখি, তাই আমি তোদের দিলাম। এই কাগজ কোনো লোভীদের দেখাবি না, কেমন? এটা শুধু সৎ মনের পাখিদের জন্য। আচ্ছা ঠিক আছে ঠাম্মি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আসি ঠাম্মি, তুমি সাবধানে থেকো, ভালো থেকো, কেমন? এই বলে টুনটুন কাগজটি নিয়ে তার বাড়িতে ফিরে আসে। এসেই তার বাবা মাকে সব ঘটনা খুলে বলে। এসব শোনার পর টুনি বলে, এটা তো অনেক পুরনো কাগজ, এখানে কিছু চিত্র দেয়া আছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না। একটা কাজ করি, ঈগল দাদাকে দেখাই, ঈগল দাদা নিশ্চয়ই বুঝতে পারবে। অন্য কাউকে দেখানো কি ঠিক হবে? বাবা, তুমি যা ইচ্ছে করো, কিন্তু একটা কথা মাথায় রেখো, বৃদ্ধা ঠাম্মি বলেছেন লোভীদের যেন না দেখাই। কিছুই হবে না রে মা, আমি গিয়ে ঈগল দাদাকে ডেকে নিয়ে আসি। এরপর টোনা ঈগলকে ডাকার জন্য ঈগলের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর এক সময় টোনা ঈগলের বাড়িতে চলে আসে। এসেই টোনা ঈগলকে ডাকতে থাকে। ঈগল দাদা, ও ঈগল দাদা, বাড়িতে আছো? কি হয়েছে রে টোনা, বল। একটা জরুরি কথা বলার ছিল, কিন্তু এখানে বলা যাবে না। আমার সাথে আমার বাড়িতে চলো। কি এমন জরুরি কথা এখানে বলা যাবে না? তুমি গেলেই বুঝতে পারবে। ঠিক আছে, তবে চল। টোনার কথা মতো ঈগল টোনার সাথে টোনাদের বাড়িতে আসে। এসেই টোনা ঈগলকে সব কথা খুলে বলে। তোমাকে অনেক বিশ্বাস করে বললাম, গুপ্তধনগুলো যদি পাই তবে আমরা ভাগাভাগি করে নিব। টোনা এত বোকা, গুপ্তধনের কথা আমাকে বলল। যে করেই হোক গুপ্তধন সব আমাকেই পেতে হবে, আমাকে কিছু চালাকি করতে হবে। টোনা, এখানে কিছু লেখা আছে, এটা আজকে আমি বাড়িতে নিয়ে গিয়ে পড়বো, কেমন? কাল এসে সব জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ঈগল দাদা, তবে নিয়ে যাও। এরপর ঈগল মানচিত্র নিয়ে তার বাড়িতে চলে আসে। টোনাদের আগে গিয়ে আমাকে সব সম্পদ নিয়ে আসতে হবে। ইগলি, আমরা অনেক ধনী হয়ে যাব গো। কিন্তু ঈগল, এই মানচিত্র টোনাদের ফিরিয়ে না দিলে তো ওরা সবটা বুঝতে পারবে। তুমি এক কাজ করো, গুপ্তধনের ঠিকানা অন্য একটা কাগজে লিখে নাও।
লিখতে হবে না ইগলি, আমার স্মরণ শক্তি অনেক ভালো। আমি যেটা একবার দেখি সেটা আর কখনো ভুলি না। মানচিত্রটা আমি ভালো করেই দেখে নিয়েছি, এটা কাল টোনাদের ফিরিয়ে দিয়ে আসবো। তুমি যেটা ভালো বুঝো সেটাই করো গো। এভাবে ইগল ও ইগলি শয়তানি বুদ্ধি করতে থাকে আর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন ইগল মানচিত্র নিয়ে টোনাদের বাড়িতে চলে আসে। ইগল দাদা, তুমি ভালো করে পড়েছো তো? হ্যাঁ পড়েছি, তোদের এসব জানতে হবে না, আমি তো আছি তোদের সাথে। আমি তোদের নিয়ে আজকে রাতেই বের হব। ঠিক আছে ইগল দাদা, আমরা তোমার অপেক্ষায় থাকবো। ইগলি বের হও, তাড়াতাড়ি যেতে হবে। এই তো ইগল, আমি বের হলাম, চলো। এরপর ইগল ও ইগলি গুপ্তধন নেয়ার জন্য বেরিয়ে পড়ে। রাতের বেলা অন্ধকারে তারা পা চালিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে অনেকটা সময় পার হয়ে যায়। তারা এক গভীর জঙ্গলে চলে আসে। কি হলো ইগল, তুমি এখানে থামলে কেন? এখানে তো অনেকগুলো পথ, আমরা কোন দিকে যাব আমার কিছু মনে পড়ছে না ইগলি। তুমি এসব কি বলছো? তুমি না বলেছিলে তোমার স্মরণ শক্তি অনেক ভালো? এখন কি হলো? আমার তো এখন খুব ভয় হচ্ছে। যে বড় জঙ্গল, না জানি এখানে কত বড় বড় শিকারী আছে। ভয় পেও না ইগলি, এসো আমরা এই পথেই যাব। ইগল এসব বলে ইগলিকে নিয়ে এক অজানা পথ দিয়ে যেতে ধরে। যেতে যেতেই হঠাৎ তারা অন্ধকার এক কাদাযুক্ত পুকুরে পড়ে যায় আর তাদের পা কাদায় আটকে যায়। এ কি, এখানে কাদা কোথা থেকে এলো? পা তো একদমই নাড়াতে পারছি না। এখন কি হবে ইগল? আমরা এখান থেকে কিভাবে বের হব? কে আছো? আমাদের বাঁচাও। এভাবে ইগল ও ইগলি কাঁদতে থাকে আর কাঁদে থেকে ওঠার অনেক চেষ্টা করতে থাকে। অন্যদিকে টুনিরা ইগলের আসার অপেক্ষা করতে থাকে। টোনা, অনেক তো রাত হলো, ইগল দাদা এখনো আসছে না কেন? মা, আমার মনে হয় ইগল আঙ্কেল আসবে না। ইগল দাদা তাহলে আমাদের ঠকালো। ইগল দাদা নিশ্চয় লোভে পড়ে গুপ্তধন নিতে গিয়েছে। চলো টুনি, আমরা এই চিত্র অনুযায়ী যাওয়ার চেষ্টা করতে থাকি। বৃদ্ধা ঠাম্মি বলেছে এটা সাত পাখিদের জন্য। আমরা তো সাত, আমরা পারবো সেখানে যেতে। ঠিকই বলেছে টুনটুন, চলো আমরা এক্ষুনি রওনা হই। এই বলে টনিরা সবাই মানচিত্রের চিত্র অনুযায়ী যেতে শুরু করে। যেতে যেতেই তারা একসময় সেই ঘন জঙ্গলে চলে আসে। আসা মাত্রই তারা ইগল ইগলির চিৎকার শুনতে পায়। মা, বাবা, কে যেন চিৎকার করছে, কেউ হয়তো বা বিপদে পড়েছে। চলো আমরা গিয়ে তাদের দেখে আসি। এরপর তারা সেখানে চলে যায়। গিয়ে তারা দেখতে পায় ইগল ইগলি কাঁদাতে আটকে আছে। টোনা, তোরা আমাকে ক্ষমা করে দে, আমরা লোভে পড়ে এই বিপদে পড়েছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তোরা আমাদেরকে কাদা থেকে উঠিয়ে দে। আমরা তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, তোমরা এইভাবে বিশ্বাসঘাতকতা করলে। ছি ইগল দাদা, ছি। টোনা, ইগল দাদারা বিশ্বাসঘাতকতা করলেও আমরা সেটা করতে পারবো না। ওরা অনেক কষ্ট পাচ্ছে, চলো ওদের সাহায্য করি। টনিরা ইগলদের কাদা থেকে উপরে উঠিয়ে নেয়। তারা আবার গুপ্তধনের উদ্দেশ্যে রওনা হয় আর এক পর্যায়ে তারা সেখানে চলে আসে। ওয়াও, কত সুন্দর তিন ঘাসের বাড়ি! এত সুন্দর ঘর আমি আগে কখনো দেখিনি। একে বৃদ্ধা ঠাম্মি, তুমি এখানে? আমি তোদের সব ঘটনা দেখেছি টুনটুন। তোরা তিনজন গিয়ে তিন ঘাসের বাড়ি থেকে যত ইচ্ছে স্বর্ণ মুদ্রা নেই, তোদের বাধা দেওয়ার কেউ নেই। আর তোরা লোভী বিশ্বাসঘাতক পাখি, তোরা কোনো স্বর্ণ মুদ্রাই পাবি না। এরপর টনিরা তিনজন মিলে ঘাসের বাড়িতে প্রবেশ করে আর যার যতটুকু ইচ্ছে স্বর্ণমুদ্রা নিয়ে বাহিরে চলে আসে। এ কি, তোরা এত কম স্বর্ণ মুদ্রা নিলি কেন? এত স্বর্ণমুদ্রা দিয়ে আমরা কি করব বলো? আমাদের যতটুকু প্রয়োজন অতটুকুই আমরা নিয়েছি। তোরা আবারও ভালো পাখির পরিচয় দিলি, অন্য কেউ হলে সব নিয়ে নিত। ইগলি, আমরা যে কেন এই অন্যায় করতে গেলাম? আমরা যদি টোনাদের সাথে বিশ্বাসঘাতকতা না করতাম তবে এখন আমরা অনেক স্বর্ণমুদ্রা পেতাম। ঠিক বলেছো, আমাদের এমনটা করা উচিত হয়নি। এভাবে ইগল ও ইগলি নিজেদের কাজের জন্য অনুশোচনা করতে থাকে। অন্যদিকে টনি স্বর্ণমুদ্রা নিয়ে ভালোই দিন কাটাতে থাকে।
দেখলে তো বন্ধুরা, দুনিয়াতে বিশ্বাসঘাতকতার অভাব নেই, তাই কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাবা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।